ব্লাস্ট সংলাপে স্বাগত জানাচ্ছি আমি নাহিদা আফরোজ সুমি। একজন সাধারণ নাগরিক হিসেবে আইনের অনেক বিষয় সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান থাকাটা খুব জরুরি। তাতে করে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে ওঠে এবং সেই সাথে আসলে আইনের যে জায়গাগুলোতে আমরা জনসাধারণ হিসেবে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই জায়গাটাতেও আমরা ভূমিকা রাখতে পারি। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই সংলাপ আয়োজন এবং যে আয়োজনে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এবং যেই সম্পর্কে আসলে জানাটা আমাদের সবার জন্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আসলে আজকের আলোচনার মধ্য থেকে আপনারা বুঝে যাবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা সংক্রান্ত খসড়া আইন ও এর বর্তমান অবস্থা। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ আমরা দুজন আমন্ত্রিত অতিথিকে আমাদের সাথে পেয়ে গেছি। আমাদের সাথে আছেন ডক্টর কাজী জাহেদ ইকবাল, যিনি প্যানেল লয়ার ব্লাস্ট এবং অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ, এবং সেই সাথে রয়েছেন অ্যাডভোকেট সোফিয়া হাসিন। দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন শুরুতে সেটা একটু জানি। জি, আমরা ভালো আছি, ঠিকঠাক মতোই চলছে সব। সোফিয়া আপুর সাথে অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, অনেক দিন পরে। কেমন ছিলেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন, এটাই আমাদের আসলে জানা দরকার, কারণ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার জন্য এখানে এসেছি, ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা সংক্রান্ত খসড়া আইন এবং তার বর্তমান অবস্থা। তো আমি একটু শুরুতেই জানি যে এবং জাহেদ ভাই আপনার কাছ থেকেই শুরু করি, ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা বলতে আসলে আমরা কি বুঝি, আর এটার যদি ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থায় এটার ভূমিকা কতখানি হতে পারে? দেখেন, একটা কথা হলো যে আমাদের যে বিচার ব্যবস্থা, বিশেষ করে কমনওয়েলথ রাষ্ট্রগুলোর, সেইখানে এই বিচার ব্যবস্থাকে আমরা বলি অ্যাডভার্সারিয়াল বিচার ব্যবস্থা বা সিস্টেম। এখানে আপনার মামলা প্রমাণ বা অপ্রমাণের মূল বিষয়টি নির্ভর করেই সাক্ষী, ভুক্তভোগী এবং তার সঙ্গে অন্য যে সাপোর্টিভ ডকুমেন্টসগুলো দেওয়া যায় সেইটার ভিত্তিতে। সেই ক্ষেত্রে আপনার একটা মামলার ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভিকটিম এবং অন্য যে সাক্ষীরা থাকেন মামলার এই ঘটনার, তাদের একদম যথাযথভাবে আদালতে উপস্থাপন করা এবং তাদের যথাযথভাবে সত্যটা আদালতের সামনে নির্ভয়ে বলতে পারার যে বিষয়টা, সেইটার উপরে অনেকখানি একটা ন্যায় বিচার নির্ভর করে। সেই কারণেই আপনার যেহেতু এটা আপনার যিনি ভুক্তভোগী উনি এবং ওনার সঙ্গে এই ঘটনায় যারা আরও দেখেছিলেন, এই যে সাক্ষী যেটাকে আমরা বলে থাকি, তাদের উপরে মামলার ন্যায় বিচার নির্ভর করে। সেই কারণেই আপনার তাদের উপস্থিতি বা তাদের নিরাপত্তা এবং তাদেরকে যেন তারা যথাযথভাবে নির্ভয়ে আদালতে তাদের বিচার ব্যবস্থার কাছে তাদের বক্তব্যটা উপস্থাপন করতে পারেন, সেটা নিশ্চিত করাটা জরুরি। এবং একই সঙ্গে আমাদের মনে রাখা দরকার যে রুল অফ ল বলতে আমরা যেটা বুঝি, সেই রুল অফ ল যদি আপনি আসলে সোসাইটিতে প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেইখানে আপনাকে অবশ্যই একটা মূল পিলার হিসাবে এই ভুক্তভোগী এবং সাক্ষী যারা, তাদের নিরাপত্তা বিধান অথবা আপনি তাদেরকে নির্ভয়ে আদালতের বা ন্যায় বিচারের কাছে আসতে পারার অধিকারটা নিশ্চিত করার বিষয়টা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। সোফিয়াপুর কাছে একটু যদি জানি যে আমরা আসলে ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলাম এবং যদি আইনটাও সম্পর্কে খসড়া যে আইনটা রয়েছে সেটারও যে টাইটেলটা, তাতে করে বোঝা যায় যে আসলে সাক্ষীর সুরক্ষা এবং সেই সাথে ভুক্তভোগীর সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া সেটা বলছিলেন। আসলে এই যে আইনটা করার প্রয়োজনীয়তা হলো কেন? এরা কি আসলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং তারা যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেক্ষেত্রে আসলে এই বিচারটাতে কতখানি প্রভাব বিস্তার করে? যে বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা দেখি, এটা আমরা সবাই দেখি যে যখন একজন ভুক্তভোগী মানে যিনি অপরাধের শিকার হয়েছেন এবং যারা ওই মামলায় সাক্ষী প্রদান করবেন বা যারা সাক্ষ্য উপস্থাপন করবেন, অর্থাৎ যারা সাক্ষী, তারা যখন কোনো মামলা করতে যান বা মামলার তদন্ত প্রক্রিয়া বা মামলার বিচার চলাকালীন অবস্থায় যখন তারা আদালতকে সহায়তা করতে যান, এই সময়টা তারা বিভিন্ন ধরনের ঝুঁকি বা নিরাপত্তার অভাব বা বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন চাপ বা
প্রেশারের শিকার হয়ে থাকেন, এটা কিন্তু আমরা অহরহই দেখি। কারণ বাংলাদেশে যেই পরিমাণ মামলা, আমি ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল কেসের কথাই এখানে বলবো, যেহেতু এই আইনটা সরাসরি মূলত তাদের জন্যই, ফৌজদারি মামলার যারা ভিকটিম এবং অর্থাৎ ভুক্তভোগী এবং যারা সাক্ষী তাদের জন্যই। তো তাদের কথা বলবো যে ফৌজদারি মামলাগুলোতে আমাদের দেখা যাচ্ছে যে ন্যায় বিচার লাভের যে সাকসেস রেট সেটা খুবই কম। কারণটা হচ্ছে তারা এই যে বিভিন্ন ধরনের মানে সমস্যার শিকার হন। কিরকম সমস্যা? যেমন প্রথমে যদি কোনো ভুক্তভোগী যদি মামলা করতে যান, প্রথমেই যেটা হয় যে যদি অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হয়ে থাকেন কেউ, বা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় থানায় প্রথমেই তাদেরকে হ্যারাস করা হয়, মামলা নিতে চায় না। এটা একটা খুবই কমন একটা সিনারিও। তো তারপরে হচ্ছে যেটা হয় যে সামাজিকভাবেও তারা বিভিন্ন চাপে পড়েন। দেখা গেছে, আমি এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করতে পারি যে রেপের কোনো ঘটনা যদি ঘটে, ধর্ষণের, সেক্ষেত্রে দেখবেন যে সামাজিকভাবেও কিন্তু একটা প্রেশারে সেই যিনি ভুক্তভোগী এবং তার পরিবার পড়ে যায়। তাদেরকে বিভিন্নভাবে বলা হয় যে না, তুমি মামলা করো না, এটা করলে এটা হবে, বা তোমার মান সম্মান হানি হবে। প্রথমেই তারা চেষ্টা করে যে পারিবারিকভাবে বা সামাজিকভাবে এই সমস্যাটার একটা সমাধান, তারাই একটা বিচার সালিশ করে ফেলার, যেটা কিন্তু আইনভাবে মোটেই আইনসম্মত না। কিন্তু এই ধরনের বিভিন্ন প্রেসারে তারা পড়েন। পরবর্তীতে যদিও বা দেখা যায় যে ভুক্তভোগী বা তার পরিবার তারা সবাই মিলে হয়তো মামলা করতে গেলেন, এবং তখন দেখা যায় যে অনেক সময়ই তাদেরকে হচ্ছে মামলা গ্রহণ করার ক্ষেত্রে বিলম্ব করা হয় বা দেরি করে মামলাটা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মামলা করার পরে তো পুলিশ তদন্ত করবে, তো সেক্ষেত্রে যে মামলার সাক্ষ্য প্রমাণ বা আলামত সেটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যায়, এবং প্রপার টাইমে আলামত সংগ্রহ না করার জন্য সেগুলি পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ হিসেবে কিন্তু উপস্থাপন করতে পারি না। আমরা যারা আইনজীবী আছি তারা কিন্তু উপস্থাপন করতে পারি না। তো বা উপস্থাপন করলেও সেটার আসলে আর কোনো মানে ভালো ফলাফল আমাদেরকে এনে দেয় না মামলার ক্ষেত্রে। আর রেজাল্টটাই তো আসবে না যদি বিলম্ব করা হয়। আর আরেকটা বিষয় যেটা এই একই কারণে দেখা যায় যে বিভিন্ন সময় শুধু ভুক্তভোগী না, তার যারা পরিবারের সদস্য আছেন তাদেরকেও কোনো ধরনের তাদেরকেও বিভিন্ন ধরনের নিগ্রহ বা ঝুঁকিতে ফেলার হুমকি দেওয়া হয়, এবং সাক্ষীদেরকেও দেওয়া হয়। যে কারণে অনেক সময় দেখা যায় যে তদন্ত চলাকালীন প্রক্রিয়ার সময় দেখা যায় যে সাক্ষীরা হয়তো অনেক উৎসাহিত থাকেন যে আমরা দেখেছি, আমরা সাক্ষী দিব, পুলিশকে বলেন, এবং সাক্ষী হিসেবে তাদের নামও ওঠানো হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা বিভিন্ন ভয়ে বা চাপে তারা সাক্ষী দিতে আসেন না, বা দেখা যায় যে সাক্ষী দিতে আসলে অনেক সময় তারা বৈরী সাক্ষী হিসেবেও কিন্তু সাক্ষ্য দিয়ে যান, যেটা পুরাপুরি একটা মামলাকে ধ্বংস করে দিতে পারে। এবং এই বিষয়টা খুবই ভয়ানক। এবং বাংলাদেশে ফৌজদারি মামলায় অনেক ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো খুবই প্রকট। দেখা যায় যে অনেকে ভয়ে মামলাই করতে চান না। তো কেউ যদি মামলাই করতে না চান, তাহলে আসলে সাক্ষীরাই বা কিভাবে সাক্ষী দিবেন, এবং উনি আসলে ন্যায় বিচারটা কিভাবে লাভ করবেন? ন্যায় বিচারও পাচ্ছে না, এবং যিনি আসলে এই ধরনের কর্মকাণ্ড করছেন তিনিও আসলে পার পেয়ে যাচ্ছেন কোনোভাবে, এবং আরেকবার তাকে সেই অপরাধটা করার জন্য আসলে আমরা উদ্বুদ্ধ করছি। একটা খারাপ মেসেজ সোসাইটিতে যাচ্ছে এবং খারাপ একটা প্রভাব পড়ছে, এবং মানুষও মনে করছে ও আচ্ছা আমাদের দেশে হয়তো মামলা করে আসলে কোনো লাভ হবে না, এবং তারা কিন্তু নিরুৎসাহিত হচ্ছেন যে আইনের আশ্রয় লাভ করার তাদের যে অধিকার আছে, এই অধিকারটাকে তারা মানে তারা হচ্ছে জোর পান না ভেতর থেকে যে বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, দেখা যায় যে আমি একটা মামলা করব, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করলাম, উল্টো আবার এসে আমার ঘাড়েই অনেক রকমের প্রেশার। আবার যারা সাক্ষী দিবেন তারাও আসলে সাক্ষী দেওয়ার জন্য ভয়ভীতির মধ্যে থাকেন। তাহলে আসলে আমি যাব কেন এই জটিলতার মধ্যে? তার চেয়ে বরঞ্চ ওই যে পারিবারিক বা সামাজিকভাবে যেইটুকু গোল একটা বৈঠকের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়, এবং তো কখনো কখনো দেখা যায় জোর জবরদস্তি ওই মেয়েটাকে হয়তো ওই রেপিস্টের সাথেই হয়তো বিয়ে দিয়ে দেওয়া হয়। সিদ্ধান্ত নেয়। বহু ক্ষেত্রেই কিন্তু এটা দেখা গেছে যে একটা সামাজিকভাবে একটা সালিশের একটা বন্দোবস্ত করে ওই রেপিস্টের সাথেই হয়তো তার
বিয়ে দিয়ে দেওয়া হতো। এবং তখন এস্টাবলিশ হয় যে ভুল হচ্ছে ওই মেয়েটা কেন গিয়েছিল। পরিবারও আসলে তখন কন্যা সন্তানদেরকে বাইরে পাঠাতে নানা রকমের ভয়ভীতি তাদের মধ্যে থাকে যে যেও না, পড়াশোনা করার দরকার নেই, এবং ঘরে থাকো। সমাজে কিন্তু একটা ভুল মেসেজ যায় সব সময় যে আইন আসলে থেকেও কোনো লাভ নেই, অথবা হচ্ছে আইনের আশ্রয় লাভ করার জন্য আমরা যদি যাই, আইনের দ্বারস্থ হই, আমরা যদি আদালতের কাছেও যাই, কোনো লাভ হবে না। এরকম বিভিন্ন ধরনের আইন গরিবের জন্য না। বিভিন্ন এরকম নানান ধরনের ভাবেই মিসকনসেপশন চলে যায় মানুষের মধ্যে, যেটা খুবই ভয়ানক। তো এই কারণে আসলে এই ধরনের একটা আইনের খুবই প্রয়োজনীয়তা আছে, বিশেষত বাংলাদেশের জন্য। এবং সেক্ষেত্রে যেটা হবে যে মানুষ তাদের যে অধিকার আছে আইনের আশ্রয় লাভের, সেক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হবে। আর আমি এখানে আসলে ব্লাস্টকে একটা বিশাল ধন্যবাদ জানাতে চাই, কারণ এই বিষয়গুলো না আসলে আমাদের সাধারণ জনগণেরও জানাটা খুব দরকার। যে জায়গা থেকে আমাদের আসলে এই সংলাপ আয়োজন, আমরা মানুষকে সচেতন করে তুলতে চাই। কারণ দেখা যায় যে একটা আইন তৈরি হলো, বা এই যে খসড়া আইনটা সম্পর্কেও যদি মানুষ না জানতে পারে, তখন তো আসলে তারা ওই যে মনের যে শক্তিটা, যে জোরটা, সেটাও কিন্তু পাবে না। আমি একটু রাইট, আমি একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে এই যে খসড়া আইনটা রয়েছে, এই খসড়া আইনটা আসলে কি বলছে, এবং সেটা কি আসলে একজন ভুক্তভোগী কিংবা এই যে সাক্ষী, তাদের জন্য যথেষ্ট, তাদের সুরক্ষার জন্য? খসড়া আইনটি আমরা যেভাবে করতে চেষ্টা করেছি, বা ব্লাস্ট এবং তার টিম এটা যেভাবে করতে চেষ্টা করেছেন, সেইখানে মূল ফোকাসটাই দেওয়া হয়েছে যে দীর্ঘ যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্লাস্ট তো খুবই আপনার এই ধরনের প্রবণ কাজের মধ্যে থাকে, বা তার যারা আইন সহায়তা দেওয়ার জন্যে যেসব আইনজীবীরা আছেন তারা, অর্থাৎ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা দীর্ঘ সময় ধরেই আমরা যাচ্ছি। এই অভিজ্ঞতার আলোকেই আমরা বুঝতে পারছি যে আসলে এই রকম একটা সুরক্ষা আইন যদি না থাকে, তাহলে আপনার সাক্ষীকে বা ভিকটিমকে আপনার যথাযথভাবে বিচারের ন্যায় বিচার দেওয়ানো যাচ্ছে না। সেই কারণেই আমাদের মনে হয়েছে যে একটা এমন প্রোটেকশন দেওয়া দরকার, সেটা আপনার আইনি প্রোটেকশন, যেটার একটা ইনস্টিটিউশনালাইজেশন থাকবে, একটা চেহারা থাকবে প্রাতিষ্ঠানিক, সেটা আইন ছাড়া তো সম্ভব না। সেই কারণেই এই দীর্ঘ অভিজ্ঞতা বলতে পারেন, বা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সব কিছু নিয়ে তারপরে আপনার এই খসড়াটা করা হয়েছে, যেখানে চেষ্টা করা হয়েছে যে আমাদের জ্ঞানত যে সকল অসুবিধাগুলো ভুক্তভোগী এবং সাক্ষীরা সাধারণত এই ধরনের মামলার ক্ষেত্রে আসার ক্ষেত্রে ফেস করে থাকেন, সেগুলোকে যেন প্রোটেক্ট করা যায়, যেন তারা নিরাপদে সাক্ষী দিয়ে এবং নির্ঝঞ্ঝাটে থাকতে পারেন সোসাইটিতে, সেটা এনশিওর করার চেষ্টা করা হয়েছে। এটা এই জন্যে প্রয়োজন হয়েছে, আমাদের একটু মনে রাখতে হবে আমাদের যে এক্সিস্টিং সিস্টেম আছে, যেখানে আমাদের তো এখন একটা বিচার ব্যবস্থা আমাদের এবং প্রয়োজনীয় আইন সবই আছে, সেইখানে আসলে খুব পিসমিল আকারে আপনার এই সাক্ষী সুরক্ষার ব্যাপারগুলো আছে, এবং এমনভাবে আছে সেটা অনেক সময় দেখা যায় যে যথাযথভাবে আপনার কার্যকর হয় না, বা ওটাকে ওইভাবে ব্যবহার করা যায় না। যেমন আপনি যদি উদাহরণ দেই আমরা, আপনি আমাদের যে মূল আইনটা প্রসিডিওরাল ল, যেটা আমাদের ক্রিমিনাল প্রসিডিওর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সেইখানে আপনার একটা ব্যবস্থা আছে, যদি কোর্টের নলেজে আসে তাহলে উনি হয়তো একটা আদেশ দিতে পারেন, কিন্তু সেইখানেও ব্যাপারটা খুব বিস্তারিত নাই যে কিভাবে আসলে এই ভিকটিমকে এবং আপনার যারা সাক্ষী আসবেন ইত্যাদি ওনাদেরকে কিভাবে প্রোটেকশন দিতে হবে। এই ব্যাপারগুলো আসলে অনেকটা দুর্বল। একই জিনিস আপনার আমরা আমাদের এভিডেন্স অ্যাক্টে দেখি। এভিডেন্স অ্যাক্টে কিছু পরিবর্তনের পরে হয়তো কোর্ট রুমের মধ্যে যখন মামলার হয়তো বিচার চলছে, সেই সময় কিছু প্রোটেকশনের ব্যবস্থা আছে, যেরকম ধরেন কোনো ডিগ্রেডরি কোয়েশ্চেন করা যাবে না, বা এই ধরনের ব্যাপারগুলো আছে। কিন্তু কোর্টরুমের বাইরে উনি সাক্ষী দেওয়ার পরেও তো ওনার প্রোটেকশন দরকার হতে পারে, বা ভিকটিমের হ্যারাসমেন্ট থেকে বাঁচার প্রোটেকশন দরকার হতে পারে, বা বাইরেরটাই বেশি জরুরি, এবং উনি আসার ক্ষেত্রেও সেটা দরকার হবে। সেই জায়গাগুলো আসলে অনেকটা দুর্বল। কিছু কিছু আইনে কিছু আছে, যেরকম ধরেন আমাদের এই 1972 সালে যেটা আমাদের এই যে যুদ্ধাপরাধ আইন, সেখানে কিছু প্রোটেকশনের বেশি ব্যবস্থা আছে, কিন্তু ওটা তো ওই পার্টিকুলার মামলার ক্ষেত্রে বা ঘটনার ক্ষেত্রে, এটা সার্বিকভাবে অন্য সব ভিকটিম বা আপনার সাক্ষীদেরকে টাচ করছে না।
তো এই যে একটা বা নারী শিশুর আইনে আপনি যদি দেখেন যে কিছু প্রোটেকশনের ব্যবস্থা আছে, কিন্তু এগুলো সার্বিক না। ফলে আমরা খণ্ড খণ্ডভাবে আছে, এবং ওই মামলা ওই ওই পার্টিকুলার মামলার ক্ষেত্রে কিছু হয়তো প্রোটেকশন দেওয়া যায়, কিন্তু সার্বিকভাবে দেওয়া যায় না। এইটার কারণেই এই পরিস্থিতির কারণেই আমরা চিন্তা করেছি, বা ব্লাস্ট এবং তার বন্ধুরা সবাই মিলে চিন্তা করেছে যে একটা পূর্ণাঙ্গ আইন তৈরি করা দরকার, যে আইনটা আসলে সব মামলার ক্ষেত্রে সব ভিকটিম সব সাক্ষীদের জন্যেই প্রযোজ্য হবে, এবং এইটা একটা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে ভিকটিম এবং সাক্ষীকে। এইরকম চিন্তা থেকে এই আইনের। যেহেতু এটা আসলে একটা পূর্ণাঙ্গ আইনের জন্য চেষ্টা করে যাচ্ছে, তাহলে বলতে পারি যে এখনকার যে পরিস্থিতি, তাতে করে আসলে আমাদের সাক্ষীরা কিংবা ভুক্তভোগীরা সেই প্রোটেকশনটা পাচ্ছেন না বলেই আমরা এমন করে চেষ্টাটা আসলে আপনি করছি। যদি সূক্ষ্মভাবে বলেন, সেই রিস্কটা তো আছে, এবং সেই রিস্কটা আছে যে তারা সাক্ষী দিয়ে অথবা আপনার ভুক্তভোগী মামলা করতে এসে বা তার পরবর্তী সময়ে এর ধরনের রিপোর্ট আমরা দেখিও নানানভাবে, আপনার যা সামাজিকভাবে হোক অথবা যদি খুব পাওয়ারফুল অপরাধীদের বিরুদ্ধে হয়, তারা নানানভাবে হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি থাকে, হয়ও। কিন্তু সেটাতে প্রোটেকশন দেওয়ার জন্য যথাযথভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় না। পেনাল কোডে কিছু ব্যবস্থা আছে, সেটা তো ঘটনা ঘটে যাওয়ার পরে। প্রিভেন্টিভ মেজার্সের কিছু ব্যবস্থা আসলে আপনাকে থাকতে হবে, না হলে মানুষ নির্ভয়ে আসতে পারবে না। তো সেই কারণ আমার উপর একটা অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে তো আইনি প্রোটেকশন আমি যে কোনোভাবেই পাবো, কিন্তু আমাকে যদি আপনি মানে প্রিভেন্টিভ একটা নিশ্চয়তা না দিতে পারেন, তাহলে আমার জন্য অনেক সময় এটা কঠিন হয়ে যেতে পারে যে আমি ন্যায় বিচার চাইতে আদালতে বা কোথাও যাব, সেটা একটু কঠিন হয়ে যায়। সেটার কারণেই আমরা মনে করি যে একটা পূর্ণাঙ্গ আইন আসলে এই বিষয়ে হওয়া দরকার। একদম। সোফিয়া আপু, আমি আপনার কাছ থেকেও এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই যে আসলে এই যে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা খসড়া বিল প্রণয়নের পেছনের কিছুটা প্রেক্ষাপট আমরা আসলে ভাইয়ের কাছ থেকে জানলাম। আপনার যদি এখানে কিছু অ্যাড করার থাকে। আর আমি এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই যে এই বিলে বা প্রস্তাবনায় আসলে প্রধান যেই লক্ষ্য এবং গুরুত্বপূর্ণ যে বিধানগুলো ছিল সে সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। আচ্ছা, আমি প্রথমে একটু প্রেক্ষাপট সম্পর্কে আরেকটু আমি জাহেদ ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 2010 সাল থেকেই মূলত আসলে ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষার বিষয়টা অনেক বছর থেকেই আইন অঙ্গনে আমরা যারা কাজ করি, আইনজীবী, বিচারক এবং যারা মামলা সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা, সবার কাছেই হয়তো আসলে এই বিষয়টা মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা হয় যে বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে, তারাও এই আইনটা প্রয়োজনীয়তা অনুভব করে এবং মোটামুটি 2010 সালের থেকে আসলে তারা কাজ শুরু করে, যাদের মধ্যে ব্লাস্ট অন্যতম। এবং ব্লাস্ট সহ আরো বিভিন্ন সংস্থাই আসলে একসাথে করেছে, যেমন ব্র্যাক, তারপরে আইন ও সালিশ কেন্দ্র, নারী পক্ষ, অ্যাকশন এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, সবাই মিলেই আসলে বিভিন্ন সময়ে এই বিষয়টা নিয়ে চিন্তা করেছে। পরবর্তীতে 2011-র দিকে আইন কমিশনও এই সংক্রান্ত একটা আইন তৈরি করার বিষয়ে সম্মত হন, এবং তারা একটি খসড়া আইনের মতন করারও চেষ্টা করেছিল আইন কমিশন। কিন্তু পরবর্তীতে আসলে বিষয়টা আর আগায়নি। পরবর্তীতে এই সংগঠনগুলি এরা একত্রিতভাবে তো আসলে বিভিন্ন বিষয় কাজ করে থাকেন। তো অনেক বছর ধরে তো এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ব্লাস্টের একটা রিট মামলা ছিল, ধর্ষণ মামলা প্রমাণের ক্ষেত্রে 2 ফিঙ্গার টেস্টটা বাতিল এবং কেন এটা অবৈধ ঘোষণা করা হবে না সেই সংক্রান্ত বিষয়ে একটা রিট মামলা ব্লাস্ট করেছিল। এবং আমরা সবাই জানি যে যমুনা ফিউচার পার্কে একজন বিক্রয় কর্মীর উপরও উনি ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই মামলাটি খুব আলোচিত একটি মামলা হয়। তো এই দুইটি মামলায় কাজ করতে যেয়ে এর গবেষণায় এবং পরবর্তীতে 2018 সালে আসলে মামলা দুটিরই রায় হয়ে যায়। তো মামলার রায়ে কিছু গাইডলাইনও আসে হাইকোর্ট থেকে, এবং পাশাপাশি আমরা এই মামলাগুলো পরিচালনা করতে যে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে
দুইটা বিষয় খুব সামনে চলে আসে। একটা হচ্ছে যে ধর্ষণ সংক্রান্ত বর্তমানে যে বিদ্যমান আইন আছে, সে আইনগুলোর নতুন করে সংশোধন এবং কিছুটা নতুন সংযোজনও দরকার। এবং দ্বিতীয় যে বিষয়টা চলে আসে সামনে, সেটা হচ্ছে শুধু ধর্ষণ না, সকল ধরনের ফৌজদারি মামলার ক্ষেত্রেই ভিকটিম অর্থাৎ ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষার জন্য একটা আইন প্রণয়ন করা খুবই জরুরি। কারণ এই বিষয়টাই বারবার বিভিন্ন মামলা এসেছে এবং এই দুইটা মামলা আরও উল্লেখযোগ্যভাবে এসেছে যে মানে বিভিন্ন গবেষণায় এসেছে, মামলা পরিচালনা করতে যে বের হয়ে এসেছে যে এটা আসলে খুব টাফ, যদি এই ধরনের একটা আইন না থাকে তাহলে হচ্ছে ন্যায় বিচার লাভ করাটা খুব সহজ হয় না। কাজ করতে গেলে আসলে নানা রকমের জটিলতার সম্মুখীন আমরা হয়ে থাকি, এবং তখনই আসলে এই জিনিসগুলো আরো জোরালো ভাবে আমরা বলতে পারি যে এটার প্রয়োজনীয়তা ঠিক কতটা। হ্যাঁ, পরবর্তীতে ব্লাস্ট সহ ব্লাস্টকে সচিবালয় মানে হিসেবে রেখে আরো বিভিন্ন সংগঠন, আমি যাদের নাম উল্লেখ করলাম এর আগে, তারা সবাই মিলে একটা ধর্ষণ আইন সংস্কার জোট তৈরি করে এবং এই জোটের আওতায় হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন একটা খসড়া আইন প্রণয়ন করে। এই সাক্ষী ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা সংক্রান্ত একটা খসড়া আইন প্রণয়ন করে এবং সেটা হচ্ছে আইনটা তৈরি করার পরে তারা হচ্ছে ল কমিশনে জমাও দেয়। তো পরবর্তীতে এই বিষয়টা আর আগায়নি। তো বর্তমানে বিভিন্ন নতুন নতুন প্রেক্ষাপটে আমাদের মানে সবার কাছে মনে হচ্ছে যে আইনটার আরও যে খসড়া আইনটা প্রস্তুত হয়েছে তার আরও পরিমার্জন এবং আরেকটু সংশোধন প্রয়োজন, এবং ব্লাস্ট সচিবালয় হিসেবে এই দায়িত্বটা নিয়েছে এবং বর্তমানে ব্লাস্ট এইটার উপরই কাজ করছে যে আইনটা খসড়া আইনটার আরও মানে সংশোধন এবং পরিমার্জনের কাজটা চলছে। এবং এটা নিয়ে সরকারের কাছে প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য অ্যাডভোকেসি যাতে আমরা ভবিষ্যতে করতে পারি সেই জন্য একটা পলিসি ব্রিফও মোটামুটি প্রস্তুত করা হয়েছে আর কি। জি, এই 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 প্রশ্নটার সাথে আসলে সম্পৃক্ত আর একটা যে মানে প্রশ্ন মাথায় আসে সেটা হচ্ছে যে খসড়া বিল প্রস্তাবিত সুরক্ষা ব্যবস্থা বা বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্ব আসলে কোন কোন প্রতিষ্ঠানের উপরে পড়বে? ধরেন পুলিশ বা প্রসিকিউশন ও আদালতের আসলে কীরূপ ভূমিকা এখানে থাকবে? আচ্ছা, আমি আরেকটু যোগ করি, আমি বলতে ভুলে গেছি, এর আগে একটা প্রশ্ন বোধহয় ছিল যে খসড়া আইনটিতে কি কি আছে। তো খসড়া আইনটিতে আসলে আইনটার কিভাবে প্রয়োগ হবে, আইনটার পরিসর কত দূর হবে সেই বিষয়ে বলা আছে এবং আইনের সংজ্ঞায় ভুক্তভোগী এবং সাক্ষী এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে, যাতে কারা ভুক্তভোগী হবেন এবং সাক্ষী কাদেরকে বলছি আমরা, আসলে আইনটা কাদের জন্য সেটা খুব সুন্দরভাবে সংজ্ঞায় বলা আছে। এছাড়া আইনের যে উদ্দেশ্য যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই উদ্দেশ্যগুলোও এই খসড়া আইনটিতে এসেছে, পরিষ্কারভাবে এসেছে যে যেন জাহিদ ভাই এর আগে খুব সুন্দরভাবে বলেছেন যে তারা যেন মানে আইন সহায়তাকারী সংস্থার কাছে গেলে আইন এবং যখন আদালতে তারা যাবেন মামলার ক্ষেত্রে, তো তখন যেন তারা সঠিকভাবে তারা বিচার কাজে সহায়তা করতে পারেন ভিকটিম এবং সাক্ষী, সেই তাদের সুরক্ষা নিশ্চিত করাটাই আসলে মূল উদ্দেশ্য। এছাড়া এই আইনে তারা কি কি সুরক্ষা পাবেন, ভিকটিম এবং সাক্ষী কি কি সুরক্ষা পাবেন, তাদের কি কি অধিকার এবং কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেটাও বলা আছে। পাশাপাশি হচ্ছে একজন ব্যক্তি যিনি সুরক্ষা পেয়েছেন তার সুরক্ষা মানে তার তিনি কি সুরক্ষাগুলোই পাবেন এবং পরবর্তীতে হচ্ছে তার সুরক্ষা যখন অবসান হবে সেটা কিভাবে হবে সেই বিষয়টিও বলা আছে এবং কারা এই সুরক্ষাটি প্রদান করবেন সেই সংক্রান্ত অফিস কিভাবে হবে, গঠিত হবে এবং কারা এটা পরিচালনা করবেন সেই বিষয়টাও এসেছে। এছাড়া আরও কি প্রক্রিয়ায় হচ্ছে এই বিচার প্রক্রিয়াকে আরও সহজ করা যায়, ভিকটিম এবং সাক্ষী যেন সুরক্ষিতভাবে এবং নিরাপদভাবে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন আদালতে, যে বা দূরবর্তী স্থান থেকে, যেমন অডিও ভিজুয়াল লিঙ্কেজের মাধ্যমে। এইরকম বিভিন্ন বিষয়গুলো যেগুলো আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই জরুরি, এই ধরনের বিষয়গুলো এই খসড়া আইনে সংযুক্ত করা হয়েছে। ওকে, এই সাথে আপনি যেটা বলছিলেন যে দায়িত্ব, বা আমার পরবর্তী প্রশ্ন যেটা ছিল যে এটার আসলে দায়িত্ব বা দায়ভারটা আসলে কাদের কাছে যাবে? এটা এই খসড়া আইনে যেটা আছে যে আইন ও বিচার সংক্রান্ত যে আমাদের মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি জেলায় একটি করে অফিস গঠন করা হবে
সুরক্ষা প্রদান সংক্রান্ত একটা অফিস গঠন করা হবে। সেই অফিস হচ্ছে পরিচালনাকারী হবেন হচ্ছে মানে সভাপতি হবেন হচ্ছে সেই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং সেখানে আরও অন্তর্ভুক্ত থাকবেন হচ্ছে আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, তাদের নির্ধারিত একজন কর্মকর্তা, তারপরে হচ্ছে সমাজ কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা, সরকার কর্তৃক মানে সরকার যেই সব মানবাধিকার সংস্থাকে স্বীকৃতি দেয় এই ধরনের মানবাধিকার সংস্থার একজন মহিলা বা নারী আইনজীবী, এবং পাবলিক প্রসিকিউটর, এবং সংশ্লিষ্ট থানার মানে একটা জেলায় যে সমস্ত থানা আছে সেই সবগুলো থানার সংশ্লিষ্ট যারা পুলিশ কর্মকর্তা তারাও এখানে অন্তর্ভুক্ত থাকবেন। এবং আমরা আশা করতেই পারি এবং বিশ্বাস রাখতে পারি যে সবাই যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব বা ভূমিকাটা পালন করবেন। তবে আসলে আইন করে তো আসলে লাভ নেই, সেটার আসলে বাস্তবায়ন এবং প্রয়োগটা খুব বেশি প্রয়োজন। এবং সেক্ষেত্রে আসলে এই যে গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা থাকেন তাদের ভূমিকাটা যদি তারা একদম সঠিকভাবে পালন করেন তবেই সম্ভব। আমি একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা আসলে যে খসড়া বিলটি সম্পর্কে জানলাম, একদম বিস্তারিতভাবে জানতে পারলাম, আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক মানদণ্ডে এই খসড়া বিলটা আসলে কতখানি সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, আমি একটা কথা আপনাকে বলতে পারি, যে আইনটা এখন সংশোধন করে খসড়া শেষ করা হচ্ছে। এই আইনটার একটা সুবিধাটা হলো যে এটা এত একদম বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটাকে তৈরি করা হচ্ছে। তো ফলে এইটার সামনে মানে যারা এই টিমটা যারা এটাতে কাজ করছেন তাদের সামনে আন্তর্জাতিক যে কভেনেন্ট বলেন, ডিক্লারেশন বলেন, এগুলো সবই আছে। অর্থাৎ জানা আছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কি এই সব বিষয়ে, সেটা একটা সুবিধা। ফলে সেই বিষয়গুলো এখানে ইনকর্পোরেটেড হচ্ছে, একদম হুবহু তো ইনকর্পোরেটেড হয় না, ওইটা ছায়াটা এখানে রিফ্লেক্টেড হবে আমাদের মতো করে সেটাকে আমাদের তৈরি মতো করা। করে। জি জি, জি। কারণ প্রত্যেকটা রাষ্ট্রের তো আইনি কাঠামো, সমাজের কাঠামো আলাদা আলাদা হয়। তো সুতরাং আপনি ওইখানকার স্ট্যান্ডার্ডটা রক্ষা করে ওইটার ছায়া যাতে এখানে রিফ্লেক্টেড হয় সেই ব্যবস্থা হচ্ছে, তো কোনো সন্দেহ নেই। আপনি যেমন ধরতে পারেন, যদি আমি উদাহরণ হিসাবে বলি, আমাদের যে ICCPR আছেন 1966 সালের রাইটস নিয়ে জাতিসংঘের, অথবা 1985 সালের যে ডিক্লারেশন আছে আপনার জাতিসংঘের একটা ভিকটিম এবং আপনার সাক্ষীদের নিয়ে, সেটা যদি বলেন, অথবা একদম রিসেন্টলি যেটাকে আমরা রোম স্ট্যাটিউট বলছি, মানে যেটা দিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্ট যেটা দিয়ে প্রতিষ্ঠা হয়েছে, সেইখানে আপনি আর্টিকেল 43 এগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এইখানে যে আপনার স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়েছে বা যে স্ট্যান্ডার্ডটা সেট করা হয়েছে, যে ভিকটিম এবং আপনার যারা সাক্ষী বা এই প্রক্রিয়ার সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়ার মধ্যে যারা থাকবেন, সংশ্লিষ্ট যারা থাকবেন, যাদের উপরে যাদের সাক্ষী বা যাদের বক্তব্যের উপরে এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হবে, তারা আলটিমেটলি যেন যথাযথ যেভাবে প্রোটেকশন পেতে পারেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ওখানে যেভাবে বলা হচ্ছে, এই আইনটার মধ্যে দিন শেষে আপনারা বা আমরা আশা করতে পারি যে সেটা রিফ্লেক্টেড হবে এবং এটার স্ট্যান্ডার্ডটা মোটামুটি আন্তর্জাতিক মানেরই রয়েছে। আমি যদি এটার সাথে আরেকটু যোগ করে জানতে চাই যে আইন, আমি বারবারই যেটা বলছিলাম যে আইন তৈরি হচ্ছে, আইনগুলোকে বাস্তবায়নের জন্য আসলে এখানে যেই গুরুত্বপূর্ণ ভূমিকায় যেই ব্যক্তিরা রয়েছেন, আপু যেটা একদম ডিটেলটা আমাদেরকে জানালেন, তাদের আসলে দায়বদ্ধতার কিছু জায়গা তো থাকে। তার পাশাপাশি যদি আমি একটু জানতে চাই যে আসলে এর জবাবদিহিতার যদি কোনো ব্যবস্থা থাকে বা সেই জবাবদিহিতার ব্যবস্থার প্রয়োজন রয়েছে কিনা। জি, একদমই আপনি যথাযথ বলেছেন যে আমাদের এইখানে যে চ্যালেঞ্জটা আমরা সাধারণত ফেস করি, একটা ভালো আইন তৈরি করা হলো, সেটা প্রয়োগ করার বা যেটাকে বলে এক্সিকিউট করার সময় অনেক সময় আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়ি বা দেখা গেল যথাযথ নানান কারণে যথাযথভাবে এক্সিকিউট হচ্ছে না। এই আইনটার ক্ষেত্রে যেন ওরকম না হয়, সেটা সেই মেকানিজম তো আইনের মধ্যে বলাই থাকছে, আপনি শুনছেন আমাদের আপা বলছিলেন, সেটা তো আছেই। কিন্তু একই সঙ্গে এইটার ব্যবস্থাও করা হচ্ছে যে যদি কেউ অবহেলা করে অথবা যদি কেউ তার দায়িত্ব যথাযথ না পালন করেন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধানও এখানে থাকবে। এবং দিন শেষে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আইনে সব কিছুই থাকবে, কিন্তু আমাদেরকে যারা এই ধরেন আইনজীবী, বিচারক অথবা এই আইনে প্রতিষ্ঠিত যে নতুন ইনস্টিটিউশন যারা এটাকে মনিটর করবেন, প্রোটেকশন দেবেন,
তাদের সবাইকেই আসলে দায়িত্ব নিয়ে সততার সঙ্গে কাজটা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এই বিষয়গুলো সম্পর্কে যখনই জানতে পারি নিজেকে অনেক এনরিচড ফিল করি, বিকজ আমাদের যে কোনো আইনি ব্যবস্থা বা আমাদের সরকার ব্যবস্থা, আমাদের আদালত, সব জায়গাগুলোতেই আসলে সঠিকভাবে কাজটাকে বের করে নিয়ে আসার জন্য একজন জনসাধারণকেও শিক্ষিত হওয়া খুব জরুরি, এবং সেই জরুরি জায়গা থেকেই ব্লাস্টের এই আলোচনায় আপনারা এসছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, অন্য কোনো আলোচনায় আবারও দেখা হয়ে যাক। আপনিও ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ দর্শক আপনাদেরকে। এবং যে কথাটি বারবার করে বলছিলাম যে ব্লাস্ট সংলাপে আমরা আসলে সেই বিষয়গুলো নিয়েই চলে আসি বা তুলে ধরার চেষ্টা করি যেগুলো সম্পর্কে বা যে আইনি বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানাটাও খুব গুরুত্ববহ। সেই জায়গা থেকে শুধু এতটুকু বলি, শুনে শুধু ভুলে গেলে চলবে না, আমাদেরও মনে রাখতে হবে, কারণ আমার অধিকার আদায়ের ক্ষেত্রে কেবলমাত্র আমিই কাজ করতে পারি। এবং আমাদের আইনি সকল জটিলতা বা মার প্যাচগুলো খুব সহজ হয়ে যাক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে। খুব ভালো থাকবেন সবাই।